আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিব মানুষ স্পিকার। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার দীনেশ ত্রিবেদী, তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সব কিছুতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটাও যেতে হবে মানুষ স্পিকার। আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক, এই পুশিন আপনারা, আমরা বলতে চাই আসুন মানুষের হৃদয় জয় করুন, মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন। একই সাথে আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে। মানুষ স্পিকার, শুভেন্দুকে থামান। বাংলাদেশের পার্লামেন্টে বলছেন এমপি শুভেন্দুকে থামান। ভারত সরকারের উদ্দেশ্যে মানে কত বক্তব্য, স্পিকার যিনি আছেন তাকে সামনে রেখে কত বক্তব্য। শুভেন্দুকে থামান, কেন পুশব্যাক করানো হচ্ছে, সম্পর্কে অবনতি ঘটছে, মানে যত ইল্লিগাল সব রেখে দিতে হবে, তবে সম্পর্ক ভালো থাকবে। আমরা ডিভোর্স চাই না। দর্শক, আমি একটু চর্চা করব, যেহেতু বাংলাদেশের পার্লামেন্টে এখানকার মুখ্যমন্ত্রীকে নিয়ে এই রকম চর্চা হয়েছে, তো আমি একটু চর্চা করতে চাই। আমি অনলাইনে নিয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস, দেখতে পাচ্ছেন। ব্রিগেডিয়ার দাস এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে কতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশে, সেটা পরিষ্কার। যখনকার পার্লামেন্টে পর্যন্ত চর্চা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে থামাতে বলা হচ্ছে, কি বলবেন? প্রথম কথা, আনন্দ হচ্ছে, ওষুধ ধরেছে। দ্বিতীয় কথা, দেখুন আমাদের এই নতুন সরকার আসার মানে সরকার ভালো করে বসেনি, কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখলাম বিএসএফ এর ডিজির সাথে আমাদের মুখ্যমন্ত্রী একটা মিটিং করলেন এবং জমি হ্যান্ডওভার করলেন, বেশ কিছুটা জমির কাগজপত্র, এবং সেইখানে আমরা বুঝতে পারলাম উনি কত বড় কাজ করলেন। এবং সেটা নিয়ে আমি আপনার সাথে একটা প্রোগ্রামও করেছিলাম যে আমাদের যদি বাড়ির মধ্যে ছাতে ফুটো থাকে, তাহলে আমরা বসার ঘরে বা শোয়ার ঘরে যত দামি আসবাবপত্র লাগাই সেগুলো সব নষ্ট হয়ে যাবে। মানে মুখ্যমন্ত্রী যদি চাকরি দিয়ে দেন, ডিএ বাড়িয়ে দেন, অত্যন্ত ভালো কথা, মিড ডে মিল স্কিম করছেন, নানান রকম জিনিস করছেন, কিন্তু যদি বর্ডারটাই ভেঙে যায়, শত্রু দেশ যদি, এখন আমি শত্রু দেশি কথাটা ব্যবহার করছি, শত্রু দেশ যদি পাকিস্তানের সাথে মিলে আমাদেরকে ক্ষতি করে দেয়, তাহলে বিপদের যে ব্যাপারটা আছে সেইটা বুঝে উনি প্রথম রাত্রেই বেড়াল মেনে দিয়েছিলেন বিএসএফ এর জমির ব্যাপারে। যে জমি 15 বছর ধরে দিচ্ছিল না, সুপ্রিম কোর্টের ডাইরেকশন থাকার পরও দিচ্ছিল না, সেই জমি কি করে ওভারনাইট হয়ে গেল। এবং আমি আপনার থ্রুতে
এটাও অ্যাপেল করেছিলাম যে যারা এতদিন জমি দেয়নি এখন দিচ্ছে তাদের প্রশ্ন করা হোক যে এখন কেন দিলেন, তখন তারা বলবে আমাদের কেউ চায়নি, তখন তাদের সাজা দেওয়া হোক সেই লোকগুলোকে, সেটা পরের কথা। এবার যেটা আনন্দ হচ্ছে, ওষুধ ধরেছে। বাংলাদেশের একজন এমপি সিরাজ, অতি বরিষ্ঠ মানুষ, তিনি তার পার্লামেন্টে, তাদের পার্লামেন্টের অধিবেশন যেটা হচ্ছে জাতীয় সংসদ বলে ওনাদের দেশে, সেইখানের ফাইন্যান্স মানে বাজেটের অধিবেশনে বলছেন, ওনার দাবি যে ওনাদের স্পিকার যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ওপর দৃষ্টি আকর্ষণ করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটু লাগাম দিয়ে দেয়। মামার বাড়ির আবদার। এবার হচ্ছে কি যে ওনারা মনে করেন যে যতদিন অবধি ওনাদের মন মর্জি চলছিল, লক্ষ লক্ষ লোক ঢুকছিল, এখানে ডকুমেন্ট তৈরি হচ্ছিল, আধার কার্ড, পাসপোর্ট, ওখানকার টেরিস্ট লিডার আনসারুল বাংলা এখানকার মুখ্যমন্ত্রীকে আহ্বান করছিলেন আসুন একটা বৃহত্তর কিছু বানাই। হ্যাঁ, যখন বিশ্ব বাংলার হয়ে গেছিল পশ্চিম বাংলার বাংলাদেশের বোধহয় সিম্বল, এখনো কিছু লোক জয় বাংলা করছে রাস্তাঘাটে, জয় পশ্চিম বাংলা বলতে লজ্জা পাচ্ছে। তারা ভাবছে বোধহয় দুটো দেশ জানিয়ে তাদের কাউকে, ফেভারিট কাউকে ওই দুটো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। এবার আমাদের মুখ্যমন্ত্রীর লেটার হেড থেকে একটা ভাষা চলে গেছে, কারণ সেই ভাষাটা কেউ বলে না, বাংলাদেশেও কেউ বলে না, অফিসিয়াল ভাষা না, কিন্তু ওটা ছিল। এবং এই তোষণের রাজনীতি থেকে দূরে উনি বাস্তব রাজনীতি করছেন এবং বাস্তব ডিসিশন নিচ্ছেন, সেটা নিয়ে এনাদের পীড়া হচ্ছে। ইনি 3টে পয়েন্ট রেজ করেছেন, একটা হচ্ছে পুশিন, একটা হচ্ছে নার্কোটিক্স, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে আটকাতে হবে। দুই বাংলার সম্পর্কটা খুব অত্যন্ত জরুরি এবং তাই জন্য ইনি একলা হাতে নাকি সেই সম্পর্কটাকে ভেঙে দিচ্ছেন। আরে ভাই, উনি তো 10% করেননি। আপনারা যা করে গেছেন গত 1.5-2 বছর ধরে, সে তো আমরা বলে আসছি। আপনি আপনাদের স্পিকারকে জিজ্ঞেস করুন, তার আগে আমাদের মুখ্যমন্ত্রী এখানকার তিনি প্রধানমন্ত্রী কি করবেন সেটা তো দেখা যাবে পরে। আপনি আপনাদের স্পিকারকে জিজ্ঞেস করুন, আমি বলবো বাংলাদেশের ওই ভদ্রলোককে, যে ইউনিস যখন বলেছিল 7 সিস্টার আর বঙ্গোপসাগরের উনি মালিক, অভিভাবক, তখন কেন ওনাকে এখনো কেন সাজা দেওয়া হচ্ছে না? যে বাংলাদেশের সম্পর্ক কে খারাপ করেছিল? পাকিস্তানের যুদ্ধজাহাজ, পাকিস্তানের এয়ারফোর্স, পাকিস্তানের লোক, চায়নার মানুষজন, ISI এর ব্রিগেডিয়ার, লালমনিরহাট এয়ারপোর্ট, এই সমস্ত যখন চলছিল এবং এখনো চলছে, তখন কেন উনি বলছেন না যে আপনারা সামলান, এরকম করবেন না? উনি একটা কথা অবশ্য বলেছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় এত খারাপ কেন বলছি বাংলাদেশ ইন্ডিয়াকে, একদম বাস্তব কথা। আপনি একজন এমপি হয়ে বলছেন, আর আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার যে দলবল, তারা মালয়েশিয়া হয়ে ঘুরপথে চীন যাচ্ছেন এবং তাদের জিজ্ঞেস করা হচ্ছে ভারতে যাবেন না, বলে সময় থাকলে যাবো, যখন ইচ্ছা যাবো। এর একটা অবজ্ঞার ব্যাপার তো আসছে, আমরা তো সেগুলো হজম করছি। তো সেইখানে একতরফে তো হচ্ছে না, আপনারা এক হাতে তালি বাজিয়ে গেছেন, এখানে একটুখানি ইনি সামাল দিচ্ছেন, ইনি দেশ বাজাচ্ছেন, আমি মনে করি দেশ বাজাচ্ছেন। এবং আমি মনে করি উনি ওই যেটা বললেন যে আমাদের এখানেও বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কারণ হিসেবে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে যে আমাদের এখান থেকে এইসব বলা হচ্ছে, সেটার জন্য একটা বিদ্বেষ তৈরি হচ্ছে। দায়ী কিন্তু সেই আমাদেরকে, মুখ্যমন্ত্রীকে এটা করার চেষ্টা করছেন, মানে নিজেদেরকে বিরাট সৎ হিসেবে জাহির করার চেষ্টা করছেন, সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে ভারতকে দায়ী করছেন, শুভেন্দু অধিকারীদেরকে দায়ী করছেন। হ্যাঁ, বাংলাদেশের এই দ্বিচারিতাটা আছে। বাংলাদেশ সব সময় আমাদেরকে বলে আমরা হাসিনাকে আটকে রেখেছি, হাসিনাকে দিয়ে গিয়েছিল বাংলাদেশের প্লেন। এবার যে প্লেনটা চালিয়েছিল সেই পাইলটটাকে ফাঁসিয়ে দিয়ে দিন, যে তাকে হুকুম দিয়েছিল তাকে ফাঁসিয়ে দিয়ে দিন আগে, তারপর আমাদের সাথে কথা বলুন। আপনারা তো নিজেদের লোকরা ওখানে পাঠিয়েছে, তো আমরা কি তাকে মেরে ফেলবো? একটা স্বৈরতন্ত্র দেশকে হ্যান্ড ওভার করে দেবো? অত সহজে হয় নাকি? এটা হয়? এই 1 নম্বর। দ্বিতীয় কথা, ওসমান হাদি যিনি ভারত বিদ্বেষিতা চূড়ান্ত করে গেছেন, তাকে আপনারা জাতীয় সম্মান দিচ্ছেন। তৃতীয় কথা, আপনাদের প্রধান উপদেষ্টার পরামর্শদাতারা রোজ নোংরা নোংরা কথা বলেছে। বিএনপির একজন হেড, তিনি শাড়ি জ্বালাচ্ছিলেন, দেশের ভারতের শাড়ি, এবং সেই নিয়ে আপনার সাথে প্রোগ্রাম করেছি, এবং তখন আপনারা দেখেননি। এবং আপনাদের এই ভদ্রলোক যিনি আজকে এত বড় কথাটা বলছেন, ইনি আমাদের দেশের অত্যন্ত সম্মানীয় এক্স রেলওয়ে মিনিস্টার, বাংলাদেশের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ওনার নাম বলতে গিয়ে 3 বার হোঁচট খেয়েছেন, বিবেদী এমনি করে কথা বলছেন।
তো এদের শিক্ষা হবে না। এবং আমার মনে হয় যে এদের এখন গলার কাটা, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পট পরিবর্তন, গলার কাটা মুখ্যমন্ত্রী, যিনি একদম সোজা কথা, সোজা ডাইরেক্ট বলছেন। এবং কালকেও উনি বলেছেন যে যারা এখনো গেছে কম, উনি বলেছেন সবে 10,000 গেছে, বাট অনেকে লুকিয়ে আছে, এবং বলছেন তাড়াতাড়ি বলুন, চলে যেতে সময় দিচ্ছি, তারপরে কিন্তু আমি ধরে ধরে পার করব। এইখানে এদের কেন হচ্ছে যে আমার হিসাবে কয়েক লক্ষ মানুষ আছে এবং তারা ভাবছে হয়তো পার পেয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। সেখানে যখন দেখছে যে না, এদেরকে নিতেই হবে, ভারত এদের পাঠিয়েই ছাড়বে, পশ্চিমবঙ্গ সরকার এদের পাঠিয়েই ছাড়বে, তখন এদের একটু ত্রাহি হচ্ছে যে আমাদের তাহলে যদি বর্ডার সিল হয়ে যায় তাহলে বাংলাদেশের লোকেটা করবেটা কি। এবং সেইখানে আমার মনে হয় যে এই দিকে না তাকিয়ে আপনারা নিজেদের ঘরের দিকে তাকান। আপনাদের চীনের সাথে দহরম মহরম বন্ধ করুন। ভৌগোলিক যে বাস্তবতা সেইটা মানবার প্রয়োজন আপনাদের বেশি আছে, আমাদের না। আমাদের যারা বড় দাদা তাদের সাথে আমরা মেনে চলি, তাদের এগেনস্টে আমরা রোজ মিডিয়াতে ক্ষোভ উগরাই না, সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরাই না, আমরা মেনে চলি। যারা আমাদের থেকে শক্তিতে বড়, যারা আমাদের থেকে টাকায় বড়, সে চীনই হোক আমেরিকা হোক, আমরা তাদের সাথে যথাযথ সম্পর্ক রাখার চেষ্টা করি। এবং প্রধানমন্ত্রী লেভেলে আমরা বলি না যে আমরা এটাকে বাইপাস করে নেব, আমেরিকার 2টো স্টেট কেটে দেব, বা আমরা চীনের বেইজিং অ্যাটাক করে দেবো। আমাদের প্রধানমন্ত্রী লেভেলে, কোনো মুখ্যমন্ত্রী লেভেলে কেউ বলে না, আপনাদের রোজ বলে যাচ্ছে। ভারত কতদিন সহ্য করবে? এবং পশ্চিমবঙ্গে উনি যেটা করছেন এইটা মনে হয় আমাদের মানে প্রাণ বাঁচাতে করছেন। আমি তো আপনার চ্যানেলে ডাইরেক্ট বলেছিলাম যে মোস্ট প্রবাবলি একটা আলাদা দেশ, আলাদা পতাকা হয়ে যেত, তাতে বোধহয় বিশ্ব বাংলা লেখা থাকতো এবং তার প্রধানমন্ত্রী হতেন আমাদের কেউ, কোনো মানে আমাদের দেশের কোনো মানে বিশ্বাসঘাতক মানুষ, তাকে আপনারা সবাই চেনেন, তিনি এখন কেউই না, আমাদের ভাগ্য সেটা। এবং সেইখানে এই বিএসএফ এর জমি দেওয়া, এই পুশিং করা, শক্ত হাতে বাংলাদেশের ব্যাপারটাকে সামলানোটা আমাদের অত্যন্ত ভাগ্য যে আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম, সেখান থেকে তীরে মানে আমাদের মানে তরি ডুববার কথা ছিল অলমোস্ট, কিন্তু সেখান থেকে আমরা মানে কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। এবং বাংলাদেশের মানুষদের সোশ্যাল মিডিয়া ছাড়াও তাদের যে বিষোদগার দিনের পর দিন, খালি পশ্চিমবঙ্গের বিরুদ্ধে না, সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, কখনো তারা কলকাতায় অ্যাটাক করে নিচ্ছে এবং গতকালও বলেছে। এবং তারা সব সময় একটা আপার হ্যান্ড নেবার চেষ্টা করে যে আমরা মানে কোনোভাবে দিল্লির কথা শুনবো না। তাহলে আপনাদের তো নিজের ঘরের দিকে তাকাতে হবে। ভারত তো রিয়াকশন করছে, আপনারা যখন অ্যাকশন করেছেন ভারত তার রিয়াকশন দিচ্ছে। আর এইটা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা তো কোনো রিয়াকশনও না, এটা তো আমাদের বাস্তব। আমাদের 550 কিলোমিটার আনগার্ডেড আনফেন্স জায়গা আছে, সেটা যত সত্তর আমরা ওটাকে করব। প্লাস আপনারা যারা ঢুকে বসে আছেন আপনাদের দেশের লোক, তাদের মধ্যে বেশিরভাগ, আমি এটা মানছি, রুজি রোজগারের জন্য এসছে, বেশিরভাগ রুজি রোজগার। কিন্তু রুজি রোজগার করবার একটা শর্ত ছিল এখানে, ভোটটা একটু দিয়ে যাও বাবা, বাকি তোমরা করো, আমরা কিছু বলবো না। সেইটা এখন আর হবে না, তাদের ভোটও থাকবে না আর তাদের রুজি রোজগারও থাকবে না। আর বেশিরভাগ রুজি রোজগারের জন্য আসলেও একটা ছোট ভাগ কিন্তু এসছে আতঙ্কবাদের ফেলানোর জন্য, সেই ছোট ভাগটা আমাদের বেশি চিন্তা। এবং সেইখানে উনি যে দায়িত্বটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, কালকে আমি শুনলাম, তার আগেও শুনেছি, বলছেন সেটা অত্যন্ত, এবং সেখানে বাংলাদেশের পীড়া হচ্ছে। বাট এই পীড়াটা এইরকম ভাবে স্টেটমেন্ট দিয়ে, এরকম ভাবে হাইকমিশনের নাম ভুলভাল বলে, বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করে এই পীড়ার সলিউশন না। এই পীড়ার একমাত্র সলিউশন হচ্ছে যে আপনারা পাকিস্তানকে, চীনকে প্রাধান্য দেওয়া বন্ধ করুন, পশ্চিমবঙ্গের এবং ভারতের উপরে বিষোদগার বন্ধ করুন। আপনারা বোঝবার চেষ্টা করুন ভৌগোলিক বাস্তবতা কি, অর্থনৈতিক বাস্তবতাটা কোথায় এবং রাজনৈতিক বাস্তবতাটা কোথায়। কারণ আমি আপনার চ্যানেলে বলেছি, আবার বলছি, আমি এখন মনে করি না ওটা বাংলাদেশ, আমি মনে করি 71-এর আগে যেটা ছিল ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান, নামে যাই হোক, আমি মনে করি না, আমার কোন রকম ওই মানে মায়া বা মোহ নেই এই ব্যাপারটার সম্বন্ধে। অধিকাংশ মানুষ বাংলাদেশের, ভারতবর্ষের উপর একটা ঘৃণা, একটা ঈর্ষা এবং একটা দেশ পোষণ করে, এবং সেইটা এই জন্য যে এক সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। তারা সেই ইতিহাসটাকে মানতেই চায় না। তো ফলে যারা ইতিহাস মানে না, ভূগোল মানে না, তারা তাদের পার্লামেন্টে যা ভুলভাগ বলুক, আমার কোনো যায় আসে না। আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান মনে করি
যে আমি তো ভেবেছিলাম যে এইখান থেকে পশ্চিমবঙ্গ হিসাবটাই চলে যাবে, পতাকাই উড়ে যাবে, বেরিয়ে যাবে। আপনার চ্যানেলে বলেছিলাম, সেখান থেকে আমরা উদ্ধার হয়ে গেছি এবং সেখানে উনি ওটা করছেন। সেটাতে আরো বলবো যে যদি কোনো ইনসেনটিভ দেওয়া যায়, যে যারা খবর দিতে পারবে যেসব পলাতকরা এখানে ঢুকে বসে আছে, যারা কাগজ করেছে, কারা কাগজ করিয়েছে, তাদের যদি কিছু টাকা পয়সা দেওয়া হয়, যেমন করে এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে মানুষকে, তাহলে এরা আরো সত্তর ধরা পড়বে। এবং নাম্বার 1 কাজ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আমি বলবো তার আগে নাম্বার 1 কাজ হওয়া উচিত যে এদেরকে ধরে আইডেন্টিফাই করে যারা কাগজ বানিয়েছে তাদের দিয়ে জেল ভরা উচিত। এবং তাছাড়া যারা এখানে আছেন তাদের ভোট যাতে কোনোভাবে কোনোদিন না দিতে পারে সেই ব্যবস্থাটা কথা উচিত। তাহলে সবার দরদ দেখবেন কেমন বেমালুম কর্পূরের মতো হয়ে যাবে। না, আমি একটা অদ্ভুত আবদার দেখছি, বলছেন পুশ ইন কেন, মানে আমরা এখানে পুশব্যাক যেটা করাচ্ছি, মানে কাকে পুশব্যাক করানো হচ্ছে? ওখানে কি আমেরিকার লোককে পুশব্যাক মানে পাঠানো হচ্ছে? তো ওই দেশের লোককে তো ওই দেশেই পাঠাতে হবে, ইলিগালি যারা এখানে এসছেন। মানে কি বলতে চাইছেন যে ওখানকার জন্ম, ওখানকার সব, এখানে ভারত দেশে ঢুকে বসে থাকবেন, আমাদেরকে কিছু করা চলবে না? যেহেতু মুখ্যমন্ত্রী এইসব নিয়ে অনেক সরব হয়েছেন, মুখ্যমন্ত্রীকে থামান। মানে আবদারটা অদ্ভুত লাগছে না? আমি তো প্রথম কথাই আপনার শুরু করলাম যে মামা বাড়ির আবদার। দেখুন, মামা বাড়িতে একটা অদ্ভুত আবদার থাকে, ওই জন্য কথাটা এসছে। তো ওনারা এখনো মনে করেন এটা ওনাদের মামা বাড়ি, তাই জন্য এই আবদার গুলো করছেন, অবান্তর আবদার, একেবারেই মানে বাস্তবের সাথে না। 1971-এর যুদ্ধটাই হয়েছিল এই রিফিউজিদের জন্য। এরা লক্ষ লক্ষ মানুষ চলে আসছিল বলে ইন্দিরা গান্ধীর কাছে কোনো উপায় ছিল না অ্যাটাক করা ছাড়া, যে পাকিস্তানকে ভাগাতে হবে এখান থেকে, কারণ পাকিস্তানের টর্চারে। এবার এরা এখন যেটা করছে সেটা হচ্ছে ধান্দাবাজি করে রেগুলার অর্গানাইজড ওয়েতে এরা মানুষ পাঠায় এখানে, বাংলাদেশের পপুলেশনকে, ভারতবর্ষের পপুলেশনকে ঘেটে দিচ্ছে, এখানে ডেমোগ্রাফিক চেঞ্জ করাচ্ছে। এবং সেগুলো আপনারা দেখেছেন, এখানে সব মানুষেরা ভোটার কার্ড দিয়ে সেটেল হয়ে বসেছিল এত বছর ধরে। এবার তাদের মনে একটা টেনশন হয়েছে এবং ভারতবর্ষের ভেতরে কিছু রাজনৈতিক দল আছে যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করে। তাদেরকে এটা বোঝাতে হবে এরা যতদিন না ডিটেক্ট হচ্ছে ততদিন অবধি অন্তত ডিটেক্ট হয়ে ভোট দিতে পারবে না। যে এটা হবে তখন একটা ওষুধ আসবে। মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে সরে গেছেন, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যারা নতুন একটা বিরাট চিন্তা হয়ে গেছে বাংলাদেশের। দেখুন দাদা, সেটা খালি বাংলাদেশেরই চিন্তা না, ভারতবর্ষেরও অনেকেরই চিন্তা হয়ে গেছে। কারণ আমি আপনার চ্যানেলে একদিন বলেছিলাম যে এখন ত্রিপুরা থেকে শুরু করে আপনি উপর দিকে উঠুন, মিজোরাম, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, এইদিকে বিহার, ওদিকে ইউপি, ওদিকে উত্তরাখণ্ড, তো পুরো চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ বর্ডারটা একটা আমাদের এনএস এর আন্ডারে বা ডোভালের আন্ডারে হয়ে গেছে। কোনো পলিটিক্যাল অপোজিশন ছিল 4000 কিলোমিটার বর্ডারে এখানে যে খেলাটা চলছিল সেটা বন্ধ করে দিয়েছেন উনি ভোটে জিতে এসে। এবং উনি প্রথম দিনে দেখিয়ে দিয়েছেন ওনার প্রায়োরিটিটা কি। উনি এই ডিএটিএ কিন্তু 1 মাস পরে দিয়েছেন, 48 ঘন্টার মধ্যে বিএসএফ কে বসিয়ে জমি দিয়ে দিয়েছেন। প্রথম সিটিংটা বোধহয় ওখানেই ছিল। ওই দিন